বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। অরু স্পষ্ট জবাবে কলি থমকে গেল। মুহূর্তে তার ভদ্রতা বজায় রাখা ঠোঁটের হাসিটুকু বিলুপ্ত হয়ে গেল। কলির মুখশ্রী দেখে অরু শব্দ করে হাসতে ইচ্ছে করলো। মনে মনে তন্ময়কে ইচ্ছে মতো বকলো। এত সব মাছি জড়ো করেছে নিজের আশেপাশে যে সেগুলো এখন তাকেও রেহাই দেয় না, অসহ্য। কলি কিছুক্ষণ তাকিয়ে রইল, দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, সেদিন তুমি আমার মায়ের থেকে শুনেছ আমার আর তন্ময় ভাইয়ের বিয়ের বিষয়টা, তারপর কিভাবে এমন করতে পারছো? আমাদের বাড়ির কেউ এখনো রাজি হয়নি। যেদিন আমাদের বাড়ির মানুষ এই বিষয়ে বলবে আমি মেনে নেব, তার আগে নয়। খুব পার্সোনাল ভাবেই আছে, খুব শীঘ্রই শুনতে পাবে। আমি অপেক্ষায় থাকলাম। কলি গুরুজোড়া কুচকে মুখ ঘুরিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে এতক্ষণ হাসি মুখে থাকলেও কলি চলে যেতেই তার চোখে মুখে আধার নেমে এলো। বিষণ্ণ মনে দোলনায় বসে পড়ল। ঘর কাঁপানো ঠান্ডা যেন শরীরে লাগছে না। কয়েকবার হাঁচি দিল, শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও নড়চড় নেই তার। অয়ন মোড়ের দোকানে বসে চা খাচ্ছে এবং কথাবার্তা বলছে বন্ধু বান্ধবদের সঙ্গে। সাবিয়া রিক্সা মোড়ের কাছাকাছি প্রায়। এখান থেকে এসে অয়নকে দেখতে পাচ্ছে হাফ প্যান্ট টি শার্ট পরে দাঁড়িয়ে। ছেলেদের হাফ প্যান্টে খুব এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। ভীষণ পুরুষালী দেখায় অয়নকেও লাগছে। হাত নাড়ি পিছু টেনে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। চায়ের কাপ হাতে নিবার ভঙ্গিটা মারাত্মক। সাবিয়া তাকিয়ে রইল ধ্যান মেরে। কথার ফাঁকে অয়ন তাকিয়ে নজর ফিরিয়ে আবার তাকালো। চোখাচোখি হয়ে গেল। সাবিয়া দ্রুত নজর ঘুরিয়ে নিল। অয়ন চায়ের কাপ রেখে এগিয়ে আসলো। খুব সাবলীল ভঙ্গিতে পেছন পকেট থেকে মানি ব্যাগ বের করলো, রিক্সা ভাড়া দিয়ে দিল। সাবিয়া চোখ পিট করে তাকিয়ে। অয়ন একটা সাধারণ জিনিস করেছে, সেটা হলো সাবিয়া রিক্সা ভাড়া দিয়েছে। এই সাধারণ বিষয়টা এত অসাধারণ কেন লাগছে সাবিয়ার চোখে? এতটাই অসাধারণ লেগেছে যে তার খুব দূরে দূরে কাটছে। রিক্সা সামনে থেকে যেতেই অয়ন হেসে বলল, আমি মাত্রই ফিরেছি। মানিব্যাগ পকেটে ভরে অয়ন অন্য পকেটে কিছু একটা খুঁজছে। সেটা পেয়ে সাবিহার দিকে এগিয়ে দিল। তোমার জন্য কি? হাত বাড়াও দিতে চাইলে। সাবিহা চারিপাশে তাকিয়ে হাত বাড়ালো। অয়ন একটা লকেট ছাড়লো। সাদা রঙের খুব সুন্দর একটা লকেট, জ্বলজ্বল করছে। মধ্যে লাভ শেপ খুলতে অয়নের একটা ছোট ছবি দেখলো, খুব ছোট ছবি। অয়ন হেসে তাকিয়েছে। ভার্সিটির কোট ড্রেস পরে আছে। অয়ন বলল, পছন্দ হয়েছে? আমাকে মনে পড়লে দেখে নেবে এটা। আর আমি সেম এমন একটা আমার জন্য চাই তোমার থেকে। আমার সামনে জন্মদিনে দেবে তো? সাবিহা হেসে তাকিয়ে রইল, জবাব দিল না। ছেলেটা আসলেই পাগল। ডিসেম্বরের শুরু। এই সময় হাত কাঁপানো শীত নেমে থাকে। ছাদে পা ফেলা তাই হয়ে যায়। প্রকৃতিতে কুয়াশায় ধকধকানো ধোঁয়া উড়ে বেড়ায়। বাইরে নজর বলে 1 মিটার দূরে জিনিস দেখতে পাওয়া কষ্টসাধ্য বিষয়। সেখানে ছাদে বসে থাকার কথা চিন্তা করা ওটা মর্মান্তিক প্রায়। অথচ অরু দিব্যি ছাদের জন্য মাথা ঠেকিয়ে বসে এক মনে চেয়ে আছে দূর আসমানে। আধার রাতে চাঁদের চারিপাশে নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। দেখাচ্ছে এক সৌন্দর্যের প্রতীককে পাহারা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাহারাদারগুলো নক্ষত্র সৌন্দর্যের প্রতীক। চাঁদ এক অপরূপ চিত্রয় যেন দূর আসমানের সৌন্দর্যে বিমোহিত হয়ে অগ্রাহ্য করলো। বুকে চিনচিনে ব্যথা। দমকা হাওয়ায় সে উড়িয়ে এলোমেলো করে দিয়েছে নিকশ কালো চুলগুলো। সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনায়াসে। ওড়নার শেষের অংশটুকু স্বাধীনভাবে উঠছে। ঠান্ডা হয়ে এসেছে অরুর শরীর। শীতল অনুভব করছে ভেতর বাহির সবখানে। তবে দোলনা থেকে উঠতে পারছে না। পায়ের ধাপ ফেলে নিচে যে নামবে তার শক্তি অবশিষ্ট নেই। শীতল তৃষ্ণায় ক্লান্তিতে ধুঁকছে শরীর। কোনো একটা বিষয় মনে দাগ কেটে দিলে সেটা অগ্রাহ্য করা বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় অরুর জন্য। কিছুতেই পারে না ভুলতে। এটা একটা বাজে স্বভাব বলা যায়। তিলে তিলে শেষ করে দেয় তার হৃদয়। খুব একটি মনের অধিকারী সে। একটু কটূক্তি তাকে বিষণ্ণ করে তুলতে পারে, তছনছ করে দিতে পারে তার হাস্যোজ্জ্বল পৃথিবী। নিস্তব্ধতার মধ্যে দূর হতে ঘন ঘন পায়ের শব্দ ভেসে আসছে। অরু মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছে। শুনেও ঘুরে তাকালো না। দৃষ্টি তখনও আসমানে নিবদ্ধকৃত। পায়ের শব্দ এসে থেমেছে খুব নিকটে। কিছুক্ষণ সময় অতিবাহিত হচ্ছে, তবু আর কোনো প্রতিক্রিয়া শুনতে পারছে না। না শুনতে পারছে কোনো সারা শব্দ বা ডাক। কৌতূহলবশত অরু অতিষ্ঠ ভঙ্গিতে ঘুরে তাকালো। তন্ময় দাঁড়িয়ে। আধার রাতে চাঁদের আলোয় তার বিরক্তিকর মুখশ্রী দৃশ্যমান। ভুরুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। অরু পুনরায় মাথা ঘুরিয়ে বসে রইল। আর চোখে আরো দুবার তাকালো, একইভাবে দাঁড়িয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে। এভাবে তাকিয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? মিনমিনে কণ্ঠে অরু, কি সমস্যা? তন্ময়ের জবাব এলো না। তবে এবার সে অরুর সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে একটানে দোলনা থেকে উঠিয়েছে অরুকে। অপ্রস্তুত অরু থুবড়ে পড়েছে তন্ময়ের বুকে। চিরচেনা সেই সুগন্ধি ঘ্রাণ ভেসে এসেছে নাকে। তন্ময়ের স্বাস্থ্যসম্মত শরীর বড় উষ্ণ অনুভব করছে। সেই উষ্ণ অনুভবের নেশায় স্বেচ্ছায় পড়ে রইল তন্ময়ের বাহুতে। উদ্বিগ্নতার সহিত মিশে গেল পুরোপুরি। ঘনিষ্ঠ হয়ে নিজেই উঠল।
রেখে সাবলীল ভঙ্গিতে শরীর থেকে নিজের জ্যাকেট খুলে ফেললো। পরপর ব্যস্ত ভঙ্গিতে অরুর গায়ে পরিয়ে দিল। জ্যাকেট লেপটে থেকেও অরুর কাপড়ই কমছে না। তন্ময়কে টেনে নিতে চাইলে অরু যাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে একইভাবে। তন্ময় থেকে ঘুরে দাঁড়ালো অভিমানী তার কণ্ঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। আমি যাব না। কেন? আপনার কি? আপনাকে তো ধরে রাখিনি জান। মায়ের খেতে ইচ্ছে করছে? না, আপনি ভাগেন। অরু, অরু ঘুরে তাকালো, তার চোখ দুটো লাল হয়ে গেছে, হিসফিস করছে মুখশ্রী। তন্ময়ের রাগী চেহারায় মুহূর্ত পরিবর্তন দেখালো, অদৃশ্যমানভাবে নরম হয়ে এলো। এগিয়ে যেতে নিয়ে মোলায়েম সুরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আপনি? আমি। অরু এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না, পুনরায় মুখ করলো, পারছে না। তন্ময়কে খুব ধৈর্যবান দেখালো, চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। অরু অস্পষ্ট স্বরে শুধালো, আপনি কি ওই কলি আপুকে পছন্দ করেন? তন্ময় তার চোখ বনে গেল, যেন বিরক্তির রেশ ধরে বলল, তোর কি মনে হয়? আপনি বলেন। তুই এসব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আনিস কিভাবে? আমি এনেছি। ওই কলি আপু বলেছে সামনেই আপনাদের দুজনের বিয়ে। তার মানে মানে আপনার মামি ও বলেছে একই কথা। সিলেট থাকতে আপনি সব কিছুর দোষ শুধু আমাকে দেন কেন? আপনি একটা বিয়ে করেন, না হলে 10টা, আমার কি? কোনো জবাব এলো না। না শোনা গেল পায়ের শব্দ। অভিমানী অরু আর চোখে চোখ তুলে তাকালো। তন্ময় কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে, দৃঢ়তার চাহনি। রাগের মাথায় বকবক করছে এতক্ষণ। মুখে ফিরে ছোট ঢোক দিল অরু। গলাটা শুকিয়ে গিয়েছে, ঠোঁট জোড়া ঝিপটারা ভিজিয়ে নিল। দ্রুত পায়ের সামনে অগ্রসর হলো, এখন সে কেটে পড়বে। তন্ময়ের মুখমণ্ডল দেখে সে বুঝে গিয়েছে এই বিষয়ে তার মাসুম তন্ময় ভাই কিছুই জানে না। না জানো, তবুও দোষ এই মাসুম তন্ময়। তন্ময়কে রেখে অরু যেতে পা বাড়ালো। পাশ কেটে যেতে নিলে তন্ময় হাত চেপে ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, তুই কি সিলেট থেকে রাতারাতি এই কথা শুনে চলে এসেছিস? অরু থমকালো, পিটপিট করছে আঁখি দুটিকে। কোন কথা কোথায় নিয়ে গিয়েছে? তন্ময়ের বিজনেসম্যান না হয়ে অ্যাডভোকেট হওয়া উচিত ছিল। অরু মিনমিন সুরে বলল, ছাড়ুন। তন্ময় তার হাত পিঠের পিছনে পেঁচিয়ে ধরেছে। উত্তর দিতে বলেছি। ব্যথায় কুকড়ে গিয়েছে অরু। ধমক শুনে কেঁপে উঠেছে খানিক। নাক ফুসছে তার, কম্পিত গলায় বলল, চর মারবেন আমাকে? এবার আমি সত্যি সত্যি চাচুকে বিচার দিব আপনার নামে। পরপর ঘাড়ে স্পর্শ অনুভব করলো, লম্বা চুলে টান খেলো। তন্ময় বা হাত পেঁচিয়ে নিয়েছে চুলগুলো। জবাব দে। ভয় রীতির মতো জড়সড় হয়ে গিয়েছে অরু। তন্ময়ের ওই দানবীর হাতের ছোঁয়া ভীষণ রকমের ব্যথিত এবং লজ্জাজনক। পর মুহূর্তে আবারও চুলে টান খেলো, ব্যথায় আর্তনাদ করলো। ব্যথা পাই। তোর দে। আপনার কি আমার উপর একটু মায়া হয় না? অরু, রাগাস না আমাকে। কথা ঘোরাতে না পেরে চুপসে গেল অরু। ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। তন্ময় এতটা ভয়ঙ্করভাবে জানলে সে কখনোই এই বিষয়ে তুলতো না, চুপচাপ মুখ বন্ধ করে রাখতো। নিজের দোষে ফেসে বোকা বলে গিয়েছে এক প্রকার। নিজেকে ছাড়াতে ছটফট করতে গিয়ে থেমে গেল হুট করে। দূর থেকে ভেসে আসছে দীপ্তর গলা। লাল লাল ওকে। দীপ্ত ছাদে আসছে বুঝতে। অরু পুনরায় ছটফট করতে লাগলো। তন্ময় তাকে ছেড়ে দিল। অরু হাত ছেড়ে বেঁচেছে এমন ভঙ্গিতে শ্বাস ফেলতে নিয়েছিল। তবে তন্ময়কে শব্দ করে ছাদের দরজা লাগাতে দেখে শ্বাস গলায় আটকে গেল। না শ্বাস ফেলতে পারছে আর নাই বা নিতে পারছে। তন্ময়কে কাছে আসতে দেখে দোলনার পিছনে চলে গেল। তন্ময় অধৈর্য গলায় আদেশের সুরে বলল, এদিকে আয়। না, একদম না। তোকে ধরতে পারলে কিন্তু খেয়ে ফেলবো। অরু সর্বাঙ্গ কেঁপে উঠল। এই ধরনের বাক্য সেই প্রথম শুনছে। তন্ময়ের মুখে লজ্জায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে মুহূর্তেই তন্ময় তাকে পেছন দিয়ে টেনে ধরলো। ছাদের রেলিং এ পিঠ থেকে দাঁড় করিয়ে বলল, আর একবার জিজ্ঞেস করবো, এবার যদি জবাব না দিস তাহলে কিন্তু তোর খবর আছে। এমন অবস্থায় অরু শুধু তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে, কম্পন সৃষ্টি করছে ভেতরে। গলা দিয়ে কথা বের হতেই চাইছে না। নজর ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, আমাকে কেন বলিস? কেন বলবো? তন্ময় পুরোনো অরু হাত বেঁকিয়ে ধরেছে। এবার কিছুটা শক্তি প্রয়োগ করেছে। ব্যথায় অরুর আঁখি দুটি ভিজে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। তন্ময়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। তুই এত বড় কাহিনী ঘটিয়েছিস আমাকে না বলে, আমার থেকে কনফার্ম না হয়ে? ছাড়ুন। দরজায় দ্রিম দ্রিম শব্দ করছে। সঙ্গে ভেসে আসছে দীপ্তর বাচ্চা মুখে ভর্তি ঈশ্বর। অরু ভেজা নয়নে ছাদের দিকে তাকিয়ে ভুলেও তন্ময়ের দিকে তাকাচ্ছে না। চোখে চোখ পড়লে সে ভয় জ্ঞান হারাবে। যেভাবে তাকিয়ে আছে যেন অরুকে সত্যি খেয়ে ফেলবে। পরপর জবিতা বেগমের গলার স্বরও শোনা গেল। এই অরু, কি রে এখনো ছাদে কি করিস? অরু মৃদুস্বরে বলল, ছাড়ুন, না হলে আমি চেঁচাবো। চেঁচিয়ে দেখ তুই। এক্ষুনি যদি না ছাড়েন আমি সত্যি চেঁচাবো। গো অ্যাহেড। অরু দাঁতে দাঁত চেপে রাখলো কিছুক্ষণ। কি ভেবেছে অরু চেঁচানোর সাহস পাবে না? পাবে। আজ সকলের সামনে এই লোককে অপদস্থ করবে সে। অরু নাক ফুসিয়ে চেঁচিয়ে উঠল। বড় মা।
মুহূর্তে অরুর অল্প সংখ্যক খোলা ঠোঁটে তন্ময় নিজের ঠোঁট এগিয়ে নিল। আচমকা আক্রমণে অরু থরথর করে কেঁপে রেলিংয়ে মিশে গেল, চোখ জোড়া শক্ত করে বুজে গিয়েছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে, ছটফট করে সরতে চাইলেও পারছে না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তন্ময়, তাকে চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মিলেছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে তন্ময়, অনুভূতির সাগরে ভেসে অরুও ছটফট বন্ধ করে দিয়েছে, শক্ত করে চেপে রেখেছে তন্ময়ের টি শার্ট। দুজনের নেওয়া ঘন ঘন গরম এক একটি নিঃশ্বাস একত্রে মিলিত হচ্ছে। অরু লজ্জায় কয়েকবার মাথাটা ঘোরানোর চেষ্টা করেছে, সফল হয়নি। তন্ময় পুনরায় তাকে নিজের দিকে করে নিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত চুমুর ভেজা শব্দেও লজ্জায় হতভম্ব হয়ে পড়েছে অরু। সেদিন রাতে এতটা গাঢ় করে চুমু হয়নি তাদের মধ্যে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জ্ঞান হারিয়ে বসেছিল, তাই বলা যায় এই অনুভূতি তার কাছে নতুন। তন্ময় শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাস প্রশ্বাস অরুর ঘাড়ে পড়ছে। অরু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, এখনো মাথা ঘুরিয়ে রেখেছে, চোখের দৃষ্টি নিচে, ভুলবশত ফিরে তাকাচ্ছে না। তন্ময় ডান হাতে অরুর দুগাল চেপে ধরেছে, মুখ নিজের দিকে ফিরিয়েছে, তার কণ্ঠস্বর আধার রাতের থেকেও গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই বেঁচে গেলি। তবে এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। কোনো কিছু শুনলে সোজা আমাকে এসে বলবি, আমি জবাব দেব, মনে থাকবে? অরু বাধ্যমের মতো মাথা তুলালো, আড়ষ্ট চোখে তাকালো। তন্ময় সময় নিয়ে বলল, তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই আমার জীবনে। অরু স্তব্ধ, বিমূঢ়, হক চকিয়ে গেল। সে পরপর নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করলো, অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। তন্ময় তাকে পাজা কোলে তুলে নিয়েছে। অরু চটফট অগ্রাহ্য করে সামনে অগ্রসর হয়েছে তন্ময়। অরু তখনও ভ্যাবাচাকা খেয়ে বসে, কানের কাছটা কেউ ড্রাম বাজিয়ে তন্ময়ের বলা বাক্যটি বারংবার বাজিয়ে চলেছে। দুরু দুরু বুক কাঁপছে অরুর, চোখের কোণ কখন ভিজে উঠেছে অজানা। কাঁচ ভাঙার শব্দে ঘোর কেটেছে অরু। সে সামনে তাকালো, তার ছোট্ট চোখ জোড়া বড় আকার ধারণ করেছে। কলির হাতে কফির মগ ছিল হয়তো, সেটা জমিনে পড়ে ভেঙে গুড়িয়ে গিয়েছে। এমত অবস্থায় মুখোমুখি তিনজন। অরু লজ্জায় হতভম্ব হলেও তন্ময়ের কোনো হেলতোল দেখা গেল না। সিঁড়ি বেয়ে নেমে চলেছে। বাকরুদ্ধ অরু একইভাবে পড়ে রইল তন্ময়ের বাহুতে। সে এতটাই অবাক হয়েছে যে ছটফট করতে ভুলে গিয়েছে। অরু রুমে ঢুকে তন্ময় তাকে বিছানায় ছুঁড়ে ফেলেছে। নরম তুলতুলে বিছানায় পড়ে রইল অরু, ঘুরে তাকালো না, উঠে বসলো না অবধি না শুনতে পেল দরজার শব্দ। তন্ময় চলে গেছে, চোখ জোড়া খিচিয়ে বন্ধ করে রেখেছে, বুকে হাত চেপে ধরেছে। সবকিছু একত্রে মগজে ঢুকছে, তবে তন্ময়ের বলা সেই বাক্যটি ওরও কিছুতেই ভুলতে পারছে না। বারবার হুঙ্কার তুলছে, কাঁপিয়ে তুলছে বুকের ভেতরটা। রাতে মোস্তফা সাহেব আর তন্ময়ের তর্ক লেগেছে। বন্ধ দরজার আড়াল হতে বাপ ছেলের তুমুল কথা কাটাকাটি শোনা যাচ্ছে, তবে ঠিক কী নিয়ে দুজনের ঝগড়া কেউই বুঝতে পারছে না। ড্রয়িং রুমে লাইন ধরে বাড়ির এক একজন দাঁড়িয়ে সকলেই চিন্তিত। আনোয়ার সাহেব দুবার ভাই ভাই বলে ডেকে এসেছেন, তাতে কাজ হলো না কোনো। অপরদিকে জবেদা বেগম কয়েকবার দরজায় করাঘাত করেছেন। স্বামী বা সন্তান কেউই কোনো প্রকার সারা শব্দ করল না। অরু সিঁড়ির উপরে দাঁড়িয়ে, নিচে নামছে না ভয়। আজ সে ঘর থেকে বেরোতে চাচ্ছিল না। চেঁচামেচির শব্দে বেরিয়েছে নেহাত, না হলে 2-3 দিন তার ঘরে আটকে থাকার প্ল্যানিং ছিল। এখনো ঠোঁটের গরম আভা যায়নি, ভার ভার লাগছে, ঝিলিক মেরে জ্বলছে ঠোঁটের মধ্যাহ্ন অংশ। এই অবস্থায় সে একদমই তন্ময়ের সামনে পড়তে চায় না। ভাবতে না ভাবতেই হুট করে তন্ময়কে আসতে দেখছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে লোকটার, ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে আসছে। অরু তাড়াহুড়া করেও তন্ময়ের চোখে তা আড়াল হতে পারল না। তন্ময়ের চোখের সামনে পড়ে গেল, লজ্জায় হতভম্ব হয়ে টান টান ভাবে দাঁড়িয়ে রইল। তন্ময় যখন তার কাঁধ ঘেঁষে গিয়েছে, অরুর শ্বাস আটকে গেল গলায়, চোখ বুজে থাকলো শক্ত করে। একই বাড়িতে থাকে তারা, সে কিভাবে অ্যাভয়েড করবে তন্ময়কে? এটা তো অসম্ভব। কিন্তু অরু লজ্জায় চোখে চোখ রাখার সাহসটুকু পাচ্ছে না। সামনাসামনি হবে কিভাবে? অতিষ্ঠ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অয়ন। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না, বিষদায়ক যন্ত্রটা উপলব্ধি করছে। কপালে আঙ্গুল ঘষে চলেছে সমানে। একটা পেন কিলার খেয়ে নিলে পারফেক্ট হতো, তবে সেটা এখন সম্ভব নয়। পেন কিলার নিলে আরামদায়ক ঘুম চলে আসবে দু চোখের পাতায়। আর অয়নের আজ ঘুমানোর কোনো রাস্তা নেই, সারা রাত জেগে কাটাতে হবে। আপাতত একটা গরম গরম কফি লাগবে। রান্নাঘরে পা বাড়ালো, ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করে নিয়েছে। নিঃশব্দে চুলায় দুধ বসিয়েছে, মগ চামচে গুছিয়ে সেখানে কিছুটা কফি, সামান্য চিনি নিয়ে মিক্সিং করে নিয়েছে। দুধ উতলে উঠতেই মগে ঢেলে নিল। নেড়ে চেড়ে রেডিমেড শর্টকাট পদ্ধতিতে বানানো কফিতে চুমুক মেরে নিজের রুমের দিকে পা বাড়ালো। সামনাসামনি পড়ল লতা বেগমে। তিনি মাত্রই ঘুম ছেড়ে বেরিয়ে এসেছেন। টুকটাক শব্দ শুনে হয়তো হামি দিয়ে চোখের কোণে বিন্দু ঘুমন্ত জল নিয়ে বললেন, এখনো ঘুমাসনি? এত রাত করে কফি খাবি? ঘুমাবি কিভাবে? ঘুমাবো না মা, কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঘুমানোর সময় নেই। মাথা ব্যথা করছে নিশ্চয়? আয়, মালিশ করি দিই একটু। না, তুমি কি শুয়ে পড়ো। অয়ন নিজের রুমে ঢুকে গেল। দরজার ছিটকিনি লাগিয়ে চেয়ার টেনে টেবিলের সামনে বসলো। সামনে মোবাইল ফোন সেট করে রাখা, বলা যায় তার চক্ষুদ্বয়ের সামনে মোবাইলের স্ক্রিনে ভেসে আছে সাবিয়ার ঘুমন্ত মুখমণ্ডল। নিবিড়ভাবে আবেশে ঘুমিয়ে পড়েছে।
কাঁথা বুক অব্দি টেনে নিয়েছে, থুতনি ঝুঁকে গলায় ঠেকেছে। আধারে তার মায়াবী মুখশ্রীর দেখা মেলা বেশ দায়ী হয়ে পড়েছে। অয়ন আর চোখে কয়েকবার দেখে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিল, কিছুটা এঁকে কিছুটা লিখে কফিতে চুমুক বসাচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে আবার এক নজর পুনরায় স্ক্রিনে দিয়েছে, তবে একবার স্ক্রিনে নজর রাখলে ফেরানো কষ্টদায়ক বটে। আনমনে মৃদু হেসে বলল, কথার খেলাপ করেছো কেন সাবিহা? তুমি না বললে রাজ্যে গিয়ে উষ্ণতা দিবে? মৃদু স্বরে হাসলো অয়ন। অধর বেঁকিয়ে চেয়ে রইল ক্ষীণ নজরে। খুব নেশাগ্রস্ত শোনালো তার কণ্ঠের। কবে তোমাকে এভাবে নিজের পাশে দেখবো? এদিন আসছে না কেন বলো তো? আমার যে আর তর্স হয়েছে না। অনুভূতি ব্যক্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুনরায় অ্যাসাইনমেন্টে মনোযোগী হবার প্রচেষ্টায় মত্ত হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে ৫টা ৫৫-তে। তার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে সবে। হাত পা ভেঙে এসেছে। উঠে একটু এক্সারসাইজ করে নিল। উঠবস করে ফোন হাতে নিল। দুষ্টু স্বরে বলল, গুড মর্নিং অয়নের প্রেয়সী। অয়নের প্রেয়সী জবাব নেই। হেসে অয়ন স্ক্রিনে চুমু দিয়ে কল কেটে দিল। এতক্ষণ যাবৎ ঘুমে বিভোর সাবিয়া হঠাৎ করে চোখ মেলে তাকালো। অসম্ভব লাল হয়ে গিয়েছে চোখ জোড়া। চোখের সাদা অংশটুকু লাল শিরায় জমাট বেঁধে গিয়েছে। গাল দুটো ভীষণভাবে জ্বলছে। ঠোঁটের কোণ ঘেঁষে হাসির রেখা ফুটতে চাইছে। সে জেগেই ছিল, সর্বক্ষণ জেগেছিল বললে ভুল হবে। আধ ঘুমন্ত ছিল। অস্পষ্ট ঘুমের ঘোরে সে সবই শুনেছে, দেখেছে, লজ্জায় চোখ খোলেনি। এত সব উদ্ভট কাণ্ড কারখানা করে ছেলেটা যে সাবিহা মুখ তুলে তাকাতে অবধি দ্বিধাবোধ করে। অশান্তভাবে ফের চোখ বুঝলো। কিছুটা সময় আছে, এখনো ঘুমিয়ে নিবে, না হলে সকালে চোখ খুলে তাকাতে পারবে না তন্দ্রা কাটিয়ে। তার ঘুমের আবার বেহাল অবস্থা। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে থাকে, সারাদিন মন মেজাজ তেতো হয়ে রয়। আর সেটা সাবিহা মোটেও চায় না। শীতকালের সময়টাতে অরু জানালা বন্ধ রাখে না, এটা তার একটা বাজে স্বভাব বলা চলে। সুমিতা বেগম সন্ধ্যার পরপর জানালা বন্ধ করে দিয়ে যান, তবে অরু পরপর আবারও খুলে রাখে। মশার পরোয়া করে না। এভাবেও এ সময় এয়ার কন্ডিশন ছাড়া পড়ে না যে, তাই জানালা সর্বক্ষণ খোলা রাখা যায়। খোলা জানালা দ্বারা সূর্যের কিরণের প্রবেশ ঘটেছে রুমে। ঠিক অরুর মুখশ্রীর উপর পড়ছে লম্বা সরু উজ্জ্বল কিরণের রেখা। চোখ জোড়া কুচকে অরু ঘুরে গেল। তবু রেহাই নেই এ সূর্যের কিরণ হতে। হাঁসফাঁস করে মিনমিন স্বরে অভিযোগ করলো। পিটপিট করে আঁখি দুটি খুলে তাকিয়ে রইল মাথার উপরে সিলিং ফ্যানের পানে। মস্তিষ্ক ফাঁকা। সময় লাগলো মগজ ধোলাই করে সবকিছু ধীরে স্থিরে মনে করতে। গত রাতে সেসব মনে পড়তেই চোখ শক্ত করে বুঝে ফেলল। বিছানা ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ঘড়ির কাঁটা ৭টায় ঘুরছে। তন্ময় এখনো বেরোয়নি। সে ৮টায় ব্রেকফাস্ট করে ৮টা ৩০-এর মধ্যে বেরোয়। তার মানে তন্ময়ের সামনে পড়তে না চাইলে ১.৫ ঘন্টা নিজেকে এই রুমে বন্দি করে রাখতে হবে। পরপর মগজে আসতো শুক্রবার তো ছুটির দিন, তার মানে তন্ময় বাড়িতেই থাকবে। অরু চোখ মুখ কুঁচকে মুখে বালিশ গুজে আর্তনাদ করে উঠল। কিভাবে সামনাসামনি হবে? ঠিক এই সময় দরজায় করাঘাতের শব্দ। দীপ্ত উচ্চস্বরে ডেকে চলেছে, আপু, এই আপু, বড় মা ডাকছে। অরু দাঁতে দাঁত চেপে মরার মতো পড়ে আছে। সারা শব্দ করছে না, তবুও দীপ্ত উচ্চস্বরে ডেকে যাচ্ছে। তার থামার নামগন্ধ নেই। একসময় দীপ্ত ডাকাটাকি থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলবে এর পূর্বেই তন্ময়ের ডাক। অরু, অরু হুড়মুড়িয়ে উঠে বসলো। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। শ্বাস ফেলতেও ভয় হচ্ছে। দ্বিতীয়বার তন্ময়ের কণ্ঠ ভেসে আসতে নড়ে চড়ে উঠল। এত ডাকাডাকির কি আছে? না পেয়ে অরু জবাব দিল, হুম। নিচে আয়। আচ্ছা। দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তন্ময়ের কণ্ঠ কেমন নিত্যদিনের মতো শোনালো, যেন গতকাল এমন কাহিনী সে করেনি। অথচ এদিকে অরু নিত্যদিনের মতো শান্তশিষ্ট থাকতে পারছে না। ফ্রেশ হয়ে দরজা খুলে উকি বেড়েছে। প্রথম রাস্তা ফাঁক দেখে দৌড় লাগালো। এক দৌড়ে সিঁড়ির সামনে নামতে গিয়ে থমকে গেল। সিঁড়ির শেষ প্রান্তে তন্ময় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। দুরু দুরু বুক কাঁপছে অরুর। লজ্জার সংকোচ তাকে ঘিরে ধরেছে। ওনার কোনা মুঠো করে ধরে রেখেছে। নিজেকে স্বাভাবিক করার পর্যাপ্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা নত করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উষ্টা খেলো। পড়তে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। লজ্জায় মাথা কাটা গেল তার। উষ্টা খাবার সময় কি আর ছিল না? আশেপাশে কোথাও নজর দিল না। তন্ময়ের দিকে তো ভুলেও না। দ্রুত পায়ে ডাইনিং এর সামনে এসে চেয়ার টেনে বসে পড়ল। প্লেট উল্টিয়ে টেবিলে নজর রাখলো। কি নিবে বা খাবে দ্বিধা জড়িতেও তার পাশে চেয়ার টেনে তন্ময় এসে বসেছে। অরুর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এতটা প্রেশারাইজড ফিল সে কখনোই করেনি। আজ তন্ময়ের উপস্থিতি বড্ড জ্বালাচ্ছে তাকে। তিলে তিলে মনে এনে দিচ্ছে আজে বাজে চিন্তা ভাবনা। জবেদা বেগম তন্ময়ের প্লেটে খাবার দিতে নিয়ে বললেন, আজ কলি ফিরে যাবে, তোর কি সময় হবে ওকে নিয়ে যাবার? না, সোজা সাপটা জবাব তার। জবেদা বেগম আর চোখে স্বামীর দিকে তাকালেন সাহায্যের জন্যে। মোস্তফা সাহেব স্ত্রীর নজর দেখেও না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলেন। জবেদা বেগম আরেকবার চেষ্টা করলেন ছেলেকে রাজি করানোর জন্যে। কেন কেন, জরুরি কাজ আছে? একটা গেট টুগেদারে যেতে হবে। তোর মামা বলেছিল তোকে যেতে। সময় নেই। এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো তাদের। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মাথা নত করে খেতে থাকা কলি হঠাৎ উঠে দাঁড়ালো শব্দ করে। খাবার ফেলে চলে যাবার জন্য পা বাড়ালো। জবেদা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলেন,
কি রে, উঠলি যে, খাবি না? খিদে নেই। কলি হুড়মুড়িয়ে চলে গেল। জাবেদা বেগম প্লেটে খাবার নিয়ে পিছু ছুটছেন। মোস্তফা সাহেব কিছু বলতে যেও বললেন না। কোড়া চোখে ছেলেকে বিরক্ত নজরে দেখে নিলেন। সব ঝামেলা চূড়ান্তে রয়েছে তার এই ছেলেটা। আকাশ উত্তেজিত কণ্ঠে শুধালো, তোর ব্যাটসম্যানদের গেট টুগেদার না? হুম। ওয়াও, গত বছর আমিও গিয়েছিলাম না তোর সাথে। মারাত্মক লেগেছে। এক একজন এত ডিফারেন্ট অ্যাড ফানি, একদম বোর ফিল হয়নি, ভীষণ এনজয় করেছি। এবার আসবি? না ভাই, আমরা অলরেডি ইউনো হয়ে আছে। ওকে। ওরু এতটাই অন্যমনস্ক ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল যে সে মোস্তফা সাহেবের ডাক শুনতে পায়নি। পুনরায় ডেকে উঠতেই ফিরে তাকালো। জি চাচু। রেজাল্ট কবে বেরোবে জানো কিছু? মাসের শেষের দিকে। কোন ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ, পাবলিক অর প্রাইভেট, নাকি যেটাতে আছো ওটাতেই? পাবলিক। আমি ঢাবিতে চান্স পেতে চাই চাচু। দূর হয়ে যায় তো। অ্যাডমিশন টেস্ট দিতে কত পয়েন্ট চয়েছে? এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8। এসএসসিতে তো A+ ছিল তাই না? জি। এসএসসিতে কেমন করবে? মোটামুটি। ভর্তি হবার জন্য পড়াশোনা শুরু করে দাও তাহলে। ও হ্যাঁ, এবার বিজ্ঞাপন বিভাগে কতটা আসন রয়েছে জানো? শুনেছিলাম ১,১৭৯৫। মন দিয়ে পড়তে থাকো। জি। ব্রেকফাস্ট শেষ করে ওরু সোফায় বসেছে। তার নাক পিটপিট করছে। দু একবার হাঁচি দিয়ে টিস্যু নাকে গুজে রেখেছে। সামনে দিয়ে দীপ্ত নেচে কুদে বেড়াচ্ছে। এই আসছে আবার যাচ্ছে। অরুর দীপ্তর উপরে কয়েকবার হাঁচি কাশি ছাড়তে সে দৌড়ে পালালো নাক মুখ কুচকে। মোস্তফা সাহেবের সাথে কথা শেষ করে তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। অরু ঘুরে ফিরে আর চোখে তাকে দেখে নজর সরিয়ে নিচ্ছে। বা হাতে টিস্যুখানা পিঠের পিছনে লুকিয়ে রেখেছে। হাঁচি দিতে ইচ্ছে করছে, তবে নিজেকে দমন করে রেখেছে লজ্জাজনক কাজ করা হতে। তন্ময় খুব সাবলীল স্বরে জিজ্ঞাসা করলো, গেট টুগেদারই যাবি? নাক পিটপিট হাঁচি কাশি সব ভুলে বসলো। ওরু ফেল ফেল করে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, কি? গেলে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকিস। তন্ময় টেবিল হতে মানিব্যাগ, সেলফোন এবং হাত ঘড়ি নিয়ে বেরিয়ে পড়লো। দূরে সিঁড়িতে দাঁড়ানো দীপ্ত দৌড়ে তার পিছনে ছুটছে, হয়তো কিছু কিনে দিতে বলবে। ওরু ধ্যান মেরে তন্ময় যাবার পানে তাকে। সে আসলে কিছু বুঝতে পারছে না তন্ময়ের সঙ্গে গেট টুগেদারে সে কেন যাবে, মানে তাকে হঠাৎ করে কেন নিতে চাচ্ছে। কই আগে তো কখনো যেতে বলেনি। বিকেল থেকে ওরু বাড়ি জুড়ে বিচরণ করছে। চিন্তায় সে আতপ্রাগল প্রায়। কি করবে, যাবে কি না যাবে না। তন্ময় তাকে জোর দিয়ে কিছু বলেনি, সাধারণভাবে বলেছে। তার মানে না গেলেও চলবে, যেতেই হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু মনে মনে অরু যেতে চাচ্ছে, আবার একটু দ্বিধাবোধ জড়িয়ে রয়েছে। তন্ময় বলেছে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকতে। ঘড়ির কাঁটা 5টায় ঘুরছে। আর কত, এখন তৈরি হতে না গেলে তন্ময় তাকে ফেলে চলে যাবে। অবশেষে রুমের দরজা লাগিয়ে অরু আলমারি খুলে বসেছে। কি পরবে ভাবতে ভাবতে সোনালি রঙের একটা 3 পিস বের করে বিছানায় রাখলো। এটাই পরবে। ফ্রেশ হয়ে সে কামিজ পরে নিল। ধীরে সুস্থে তৈরি হয়ে গেল। নিজেকে পরিপাটি করে আয়নায় দেখলো। কপালে ছোট পাথরে টিপ দিতে গিয়েও দিল না। বিছানায় বসে উঁচু জুতা জোড়া পড়তে লাগলো। মিনিট 5 আগে পাশের রুমে দরজা খোলার শব্দ পেয়েছিল। তন্ময় নিশ্চয়ই রেডি হচ্ছে। অরু জুতো পরে বসে রইল। তন্ময় ডাকলে তবে বেরোবে, না হলে নয়। আচ্ছা, তাকে বেরোতে না দেখে যদি তন্ময় চলে যায়। হাজার উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে থাকলো। 6:45 দরজায় করাঘাতের শব্দ। অরুর ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেকে আরেকবার দেখে নিয়ে দরজা খুলতে এগোলো। তার দুরু দুরু বুক কাঁপাকি বন্ধ হবে না। তন্ময় ইন করা কালো শার্ট পরেছে, কালো প্যান্টের সঙ্গে হাতে বড় কালো রঙের একটা ঘড়ি পরেছে। আপাতত মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। চিরচেনা সেই সুবাস ভেসে আসছে নাকে। তন্ময়ের এই পারফিউমের ঘ্রাণ অরুর খুব পছন্দের। আর চোখে তন্ময়ের গম্ভীর মুখে দৃষ্টিপাত দিল। তার চোখ জোড়া অন্যমনস্ক ভঙ্গিতে তন্ময়ের পাতলা ঠোঁটে চলে গেল। গরম মুখ নিয়ে মুহূর্তে অন্য পাশে ফিরল। ধুকপুক শুরু হয়েছে ভেতরে। নিস্তব্ধ গাড়ির মধ্যে তন্ময়ের পাশে বসে থাকাটা দায়ী হয়ে দাঁড়িয়েছে। ওরও শুনেছে তারা ধানমন্ডি 33-এ যাচ্ছে। মোবারক রেস্টুরেন্টে ছাদ বুক করা। সেখানে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে ভীষণ নার্ভাস। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নাকের ডগায়ও বিন্দু ঘামের দেখা মিলছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তন্ময় অরুর পাশের কাজ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ছুঁয়ে দিল অরুকে। পর্যাপ্ত শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মিনমিনে সুরে বলল, অনেক মানুষ থাকবে সেখানে। হুম। আমার যাওয়াটা স্বাভাবিক দেখাবে কি? গেলে বুঝবি। এটা কোনো সুন্দর উত্তর হতে পারে? একদম নয়। ফালতু ছোটলোকি উত্তর। এত বড় বন্ধু বান্ধবদের গেট টুগেদারে তাকে কেন নিচ্ছে? অরুকে বিষয়টা এতটাই ভাবাচ্ছে যে তন্ময়ের করা গতকালের কীর্তিকলাপের বিষয়ে ভুলে বসলো। রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এসেছে তন্ময়। পরপর আরুও বেরোলো। ঘুরে ঘুরে তন্ময়ের পিছু হাঁটছে। চারিপাশে নজর বোলাচ্ছে। খুব সুন্দর পরিপাটি পরিবেশ চারিপাশে। আরু
অরু মার্জির সঙ্গে কম বেশি অনেক রেস্টুরেন্টে গেছে, তবে এটাই কখনো আশা হয়নি, কিন্তু পরের বার মার্জিকে নিয়ে ঠিক আসবে। এই রেস্টুরেন্টের খোলামেলা পরিবেশ তার ভীষণ পছন্দ হয়েছে। সদর দরজার সামনেই দারোয়ান। তন্ময়ের সেলফোন বেজে চলেছে সমানে। এতক্ষণ যাবত একটা কলও রিসিভ করেনি, এবার রিসিভ করলো। হু হা করে রেখে দিল। ঘুরে তাকালো। অরু এখনো তার থেকে 5 হাত দূরে। ধীরে সুস্থে হাঁটছে নাকি দ্রুত বুঝতে পারল না। তবে অরুর মতে সে দ্রুত হাঁটছে বললে ভুল হবে, দৌড়াচ্ছে এক প্রকার। তাও তন্ময়ের পাশাপাশি থাকতে পারছে না। তন্ময়ের কাছাকাছি আসতেই তার কাঁধ পেঁচিয়ে ধরল তন্ময়। অরু কিছুটা কেঁপে উঠে অবাক দৃষ্টিতে তাকালো। তন্ময় তাকে নিয়ে এর সামনে অগ্রসর হতে নিয়ে বলল, ওরা ফান লাভিং পারসন, আবল তাবল বকে, সেগুলো কানে নেওয়ার প্রয়োজন নেই। খারাপ লাগলে আমাকে জানাবি, বোঝা গেল? অরু মাথা দোলালো, ছটফট করে রয়ে গেল তন্ময়ের বাহুতে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে, উপলব্ধি করছে মানুষের চাহনি। ভীষণ লজ্জাও লাগছে বটে। এভাবে ধরে হাঁটার কি আছে? মানুষজন নিশ্চয়ই ভাববে তারা প্রেমিক প্রেমিকা। আসলে কি? তন্ময় তো স্বীকারোক্তি দিয়েছে তার জীবনের একমাত্র নারী শুধু অরু। তার মানে দাঁড়ায় তন্ময় তো তার প্রেমিক। ভাবতেই অরুর মন আকাশে উঠতে লাগলো ডানা মেলে। সে কখনো কল্পনা করেছে কি তার এই সুন্দর ভাই তার প্রেমিক হয়ে যাবে? অরু মিটিমিটি হেসে তাকালো। দেখলো তন্ময় তার দিকেই তাকে। অরুর হাসি গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ। তন্ময় আগ্রহী স্বরে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? কই কিছু না। মিটিমিটি হাসছিলি কেন? কোথায় হাসছিলাম? আমি দেখলাম। আমি কি হাসতে পারবো না? না, হাসতে পারবি না। যেখানে সেখানে হাসার প্রয়োজন নেই তো। অরু মুখ গোমড়া করে রাখলো, তবে মনে মনে সে মিটিমিটি হেসেই চলেছে। আজ সে খুব সুন্দর অনুভব করছে, ভীষণ ভালো লাগছে। তার সাথে একটা বাজে রকমের ইচ্ছা জেগেছে মনে। তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরতে চাওয়ার ইচ্ছা। ছাদে পা রাখতে দেখতে পাওয়া যাবে বাঁ পাশে সবুজ বোর্ডে বড় বড় এক অক্ষরে লেখা রয়েছে গ্রিনল্যান্ডে স্বাগতম। নামটি যথার্থ পরিচয় দিয়েছে ফ্লোরে সবুজ ঘাসের মেলা। বোঝার উপায় নেই যে এখানে প্লাস্টিকের ঘাসের ব্যবহার হয়েছে। দেয়ালেও সমানতালে ঘাসের ব্যবহার। মধ্যখানে 2 লাইন গেঁথে বড় দুটো টেবিল গিয়েছে। আসন দেওয়া রয়েছে মোট 40 জনের। ড্রাম, গিটার এমন নানান রকমের বাদ্যযন্ত্র রয়েছে আশেপাশে। গোলকুশন বালিশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসেছে অনেকেই। এতগুলো অজানা মানুষ একত্রে দেখে অরু হকচকিয়ে গেল। সেই মানুষগুলোর নজর তন্ময়ের উপর পড়তেই এক একজনের চিৎকার চেঁচামেচি শুনে সে তন্ময়ের পেছনে চলে এলো। ভয়ে ধকধক করছে ভেতরটা। এক প্রকার গুটিয়ে গিয়েছে। সে এমন হট্টগোল মোটেও আশা করেনি। 12-14 জন পুরুষ হবে একত্রে এবং প্রত্যেকেই স্যুটকোট পরে। এক একজন পুরুষের পাশে সুন্দরী নারী দাঁড়িয়ে, বোঝাই যাচ্ছে তাদের জীবন সঙ্গিনী। তারা দিব্যি তন্ময়কে দেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে চলেছে, এই আমাদের চ্যাম্প চলে আসছে, সাইড জায়গা দেন। এত বড় তন্ময় এতটুকু জায়গায় আটবে তো? এই বেটা, এত বড় তোর নয় মানে? তোরটা কি ছোট? এই যে বড় তন্ময় চাচা, দেখে নেন চোখ খুলে। ঠিক কে আগে অস্থিরতা শুরু করেছে, চোখ খুলে দেখে নেন সবাই। মহিনা শুরু করেছে। আমি আবার সবসময় অশ্লীলতার খেতাবে অংশগ্রহণ করতে চাই না। তুই মাদার বাপ, তুই এত বড় বলতে কি বোঝাচ্ছস এটা আগে বল। এত বড় মানে বড় বড় ইংলিশে হলো বিগ, বিগার, বিগ। শালা অশ্লীল তুই দেখে আসছস, বিগ না স্মল গে একটা। এই খবরদার, মুখ সামনে কথা বলবি ছোট মিয়া। আসিস দেখাবো ছোট না বড়, একদম খুলে। অরু ফ্যাল ফ্যাল নয়নে এক একজনের কথাবার্তা শুনে যাচ্ছে। ভীতু সে একটা কথার মানে ও বুঝে ওঠেনি। কি রেখে কি বলছে ভালোভাবে শুনতেই পারছে না। বুঝবে তো দূরের বিষয়। সে বরং আলগোছে তন্ময় শার্টের একটা অংশ চেপে রেখেছে। তার দৃষ্টি ঘুরে ফিরে সকলকে দেখছে। একসময় দৃষ্টি গিয়ে থামলো ইব্রাহিমের দিকে। ইব্রাহিম একটা গ্লাস হাতে বসে আপাতত ঠিক অরুর দিকে তাকিয়ে মুচকি হেসে চলেছে। গ্লাসের সাথে গ্লাস মেরে উচ্চস্বরে বলল, তোরা ইমপ্যান্ট গেস্ট মিস করে যাচ্ছিস। ইব্রাহিমের আঙ্গুল তোলা। এবার সকলে তন্ময়ের পেছনে তাকালো মনোযোগ দিয়ে। সুঠাম দেহের তন্ময়ের পেছনে পাতলা ছোট গড়নের অরুকে লক্ষ্য করা আসলেই কষ্টসাধ্যের বিষয়। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা বয়ে গেল। পরপর পুনরায় হই হুল্লোড়ের শব্দ। মাহিন অধৈর্য গলায় শুধালো, এটা ওরো না? অরুকে এনেছিস সিরিয়াসলি? সূর্য কোথা থেকে উঠেছে? পূর্ব। শালা অশিক্ষিত, সূর্য পূর্ব দিক থেকে এই উঠে। সূর্য মামা আর আমি ভাইরা ভাই। এখন ভাই ভাই হয়ে তো আর তাকে উল্টো দিক থেকে উঠতে বলতে পারি না। ইয়াক। অরু এখনো চমকে তাকে। সকলেই তার নাম জানে, কিভাবে জানে? সে তো এই প্রথম তাদের দেখছে, এর আগে কখনো দেখেনি। তন্ময় বন্ধু বান্ধব বাড়িতে আনে না খুব একটা। ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম হাতে গোনা 2-1 বার এসেছে। আর সকলেই তাকে কেমন নাম ধরে মজা সুরে কথা বলতে চলেছে, যেন বছর বছর ধরে তাদের সম্পর্ক পরিচয় চেনা জানা। তন্ময় মাথা ঘুরে অরুর দিকে তাকালো, এগিয়ে নিয়ে গেল তার বন্ধু বান্ধবদের সামনে। চোখে চোখ রেখে নরম সুরে পড়ল, দে আর মাই ফ্রেন্ডস। অরু ছোট স্বরে সালাম জানালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জবাবখানা সকলের থেকে ফিরে আসলো। তন্ময় একটা কুশন এগিয়ে দিয়ে বসতে ইশারা করলো অরুকে। অরু বসলো জড়সড় হয়ে, তার পাশেই তন্ময় বসেছে ছুঁই ছুঁই হয়ে। সর্বদা গম্ভীর মুখের তন্ময়কে এখন আর গম্ভীর লাগছে না। সে মুচকি এসে তাকিয়ে বন্ধুদের পানে দু একবার মাথা দুলিয়েছে, কথা বলছে। এক সুন্দর পরিবেশ, হাসাহাসির ঝড় বসেছে। ঠাট্টার সুরে রিহান বলে, এত বড় তন্ময়ের জন্য ওরু ছোট হয়ে গেল না? হাসাহাসি ঝড় নেমে এলো। ইব্রাহিম হাসতে লুটিয়ে পড়েছে, চোখের কোণে তার জল জমেছে। নিজেকে সামলে চোখ মুছে নিল। মাহিন অতিষ্ঠ সুরে ভেঙালো, সেই তন্ময়টা নিয়েই ওর যত মাথা ব্যথা। দেখে আসছে যে বড়, আর তোরটা ওটা যে ছোট। সোহানি জানে? এই সোহানি, এটাকে ডাক্তার দেখাস না কেন? রিহান সকলের থেকে বেশি দুষ্টু প্রকৃতি, তা তার হাবভাবে বোঝা যাচ্ছে। তার পাশে ফর্সা লম্বা চওড়া দেখতে মেয়েটি হলো সুহানি। ওরু মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখলো, কথাবার্তায় বুঝে নিয়েছে মেয়েটিও তন্ময়ের ফ্রেন্ড সার্কেলের একজন। তুই তোকারি তো আর যে সে লোক করে না। লক্ষ্য করেছে তন্ময়কেও তুই করেই সম্বোধন করছে, ইভেন রিহানকেও। সুহানি নাক কুচকে বলেছে, ডাক্তার দেখিয়েছি, এখন সার্জারি করতে হবে। রিহান বুকে হাত চেপে রেখেছে। বেবি, ডার্লিং, সুইট হার, হাউ ক্যান ইউ সে দিস? চুপ থাকো, এভাবে বলে না জান, কষ্ট পাই। তুই মর। আমি মরলে কেমনে হবে জান? রসিকতা সকলের মধ্যে বিদ্যমান। মাহিনের বাঁ পাশের ছেলেটা সৈয়দ, শান্তশিষ্ট ধরনের। তবে এবার মুচকি এসে অরুকে জিজ্ঞাসা করলো, অরু তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছো না? তুমি করে বলছি, কারণ ভীষণ ছোট। আমাদের সকলের মাস্টার্স কমপ্লিট, বুঝলে? আমরা তোমার সিনিয়রদের ঘরের সিনিয়র। তা এত বড় সিনিয়র বয়ফ্রেন্ড পেয়ে কেমন বোধ করছো? তার উপর সিনিয়র বয়ফ্রেন্ড কাজিন। হো, অরু আর চোখে তন্ময়ের দিকে তাকাচ্ছে, মাথা নত করে। ঠিক কত প্রকার লজ্জা সে পাচ্ছে, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতিমতো গালে গরম আভাস পেয়ে চলেছে, মাথা তুলে তাকাতে পারছে না। তন্ময় ঠোঁটে স্মিত হাসি রেখে আছে। অরু খুব সময় নিয়ে নিচু স্তর স্বরে বলল, জি, ইন্টার দিয়েছি। বি কমফোর্টেবল অরু, আমরাই তো। সৈয়দের পাশে রুবেল বসে, সে শুধু হেসেছে এবং টুকটাক মতামত দিয়েছে। এবার সেও কথা বলল, এমন সুন্দরী শান্তশিষ্ট পিচ্চি কাজিন আমাদের নেই কেন? থাকলে তো আর মেয়ে খুঁজতে হতো না। বাচ্চা কাল থেকে পড়িয়ে শিখিয়ে নিজের মতো বড় করে বিয়ে করে ফেলতাম। কাজিনগুলো সব বিয়ে শাদী করে আঙ্কেল বানিয়ে ফেলেছে। সব লাগ তন্ময় চাচার। অরু টান টান হয়ে বসে ঘন ঘন তন্ময়ের দিকে তাকাতে ইচ্ছা করছে, কারণ তন্ময়ের হাত তার পিঠে একটু পর পর বুলিয়ে দিচ্ছে, যেন শান্ত করছে অরুকে। কিন্তু অরুর তো অস্বস্তি হচ্ছে না, একটু লজ্জা এবং ভয় লাগছে, তেমন ভালোও লাগছে। ইব্রাহিম শব্দ করে হেসে উঠল। শান্ত, তা অরু অসম্ভব। সুহানি হেসে শুধালো, অনেক দুষ্টু নাকি? দুষ্টু না, দুষ্টুর নানি। তন্ময়কে নাকে দড়ি লাগিয়ে ঘুরায়। অচেনা মানুষদের সামনে এমন পুতুল সেজে থাকে, কিন্তু বাড়িতে ও একটা জলযন্ত্র জ্বালানি। অরু লজ্জায় মাথা নত করে রেখেছে, মনে মনে ইচ্ছে মতো বকে দিল। পেনিক একবার সামনে ইতর বাটপার একটা। মাহিন ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি নাকি তন্ময়? তন্ময় উচ্চ স্বরে করে হেসে উঠল। হাসির শব্দে অরু ফ্যাল নয়নে তাকালো। বন্ধুদের সঙ্গে তাহলে তন্ময় এমন থাকে, কতটা সুন্দর লাগছে তার আইডিয়া আছে লোকটার। অরুর বুক দুরু দুরু করে কেঁপে উঠেছে, বুকে অশান্তি অনুভব করছে। এভাবে তার সামনে কেন হাসে না? এই যে হেসেছে বলে গহ্বরে হারিয়ে গিয়েছে, মায়াবী চোখ দুটো ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তা তো অরু ভালোভাবেই দেখতে পারছে না। তন্ময় হেসে বলল, দুরন্ত পনায় ঘেরা ড্রামা বা মুভিজ দেখতে হয় না, শি ইজ এনাফ। সুহানি হেসে বলল, ড্রামা কুইন, আহা, লটারি জিতছ দোস্ত। অরু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সুহানির কথায় পুনরায় লজ্জায় হতভম্ব হয়ে গেল। পরপর বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে, নানান রকমের বিষয় নিয়ে কথা বলছে। অরু মনোযোগ দিয়ে শুনছে। এক সময় ওয়েটার এসে ড্রিঙ্কস দিয়ে গিয়েছে, সে মেরিন্ডা নিয়েছে। ধীরে সুস্থে একটু একটু করে খেয়ে চলেছে। এর মধ্যে সুহানি এবং উপস্থিত কিছু মেয়ের সাথে তার কথাবার্তা হলো। তাদের কথায় অরু বুঝতে পারলো তারা সবাই তাকে চেনে। তন্ময় সেলফোন থেকে নাকি ছবি দেখেছে, মজার মজার অনেক ইনসিডেন্ট শুনেছে। অরু বাকরুদ্ধ হয়ে পড়ল। নাহিন দুষ্টু সুরে বলল, তোমাকে মজার একটা বিষয় বলি অরু, তখন আমরা মাস্টার্স প্রথম বর্ষে তন্ময়কে আমাদের ক্লাস লিডার তন্নি প্রপোজ করে। মাঠে ভরা জনগণ, পাবলিক প্রপোজ, বুঝো তো? পাবলিক প্রপোজ করে বসে, সেই কি কাণ্ড, ভাবতেই হাসি চলে আসছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে বাকিরাও যোগদান করেছে, কিন্তু অরু অধীর আগ্রহে অপেক্ষা করছে বাকিটা শোনার জন্য। মাহিন বলল, বাকিটা আমি বলি শোনো। তন্ময় খুব নিট অ্যান্ড ক্লিন, এটা আমরা সকলেই জানতাম।
ও আগে থেকে ছোট গার্লফ্রেন্ড বাড়িতে বড় করছে, তা তো আর তন্নি বেচারি জানে না। ও তন্ময়ের পেছনে আঠার মতো লেগে পড়লো। কি খাটেনি না খেটেছিলাম এই মেয়েকে সরাতে। ওর চোখ মুখ অন্ধকার করে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় জিজ্ঞাসা করলো, খারাপ লাগছে? না। ঠান্ডা লাগছে? ডিসকমফোর্ট ফিল করলে জানাবি। নাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কিউট। এই কেয়ারিং আমি তন্ময়কে প্রথম দেখেছি। মিঠু। আমিও। অরুর বলতে ইচ্ছা করলো সেও এই প্রথম দেখছে। এমন কেয়ারিং হাস্যোজ্জ্বল সুন্দর তন্ময় আগে দেখেনি বললে ভুল হবে, খেয়াল করেনি। মাহিন তন্ময়ের উদ্দেশ্যে বলল, এই তুই এভাবে তুই তো করে করছিস কেন রুকে? অভ্যাস। তন্ময়ের ছোট জবাব থেমে আবারও বলল, পরিবর্তন করা যাবে বলে মনে হয় না। জান টান ডাকিস না? না মানে কোনো নেকনেম দিস নাই? অরু লজ্জায় পুনরায় হতভম্ব হয়ে রইল। তন্ময় আগে যে ওয়ার্নিং দিয়েছে তাকে, তার যথাযথ কারণ রয়েছে বলে মনে হচ্ছে অরুর। বন্ধুদের মশকরাগুলো তন্ময়কে ইজিলি হ্যান্ডেল করছে, যে যা বলছে সে সেটাই মেনে নিচ্ছে, জবাব দিচ্ছে। অরু চুপচাপ জড়সড় হয়ে সকলের আলাপ আলোচনা শুনে গেল। ডিনার শেষ করে সকলে পুনরায় শুয়ে বসে রয়েছে। মাঝমাস্তি থামেনি তাদের এক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর রুবেল গান নিয়ে কথা তুলেছে। ব্যাস, সকলের রিকোয়েস্ট মেনে রিহান গান গাইল সুহানির জন্য, একটা বাংলা রোমান্টিক গান। অরু সমানে হাতে হাত ছুঁয়ে তালি দিচ্ছে, লাজুক এসে মনোযোগ সহকারে শুনছে। কি সুন্দর গেয়েছে, নিশ্চয়ই প্রায়শই গান গায় তারা। গান শেষ হতে একসময় রূপম বলল, ওরু, তোমাকে তন্ময় গান শুনিয়েছে তো? অরু প্রায় সময় শুনেছে তন্ময় ভালো গান গায়, গিটার বাজাতে পারে, কিন্তু কখনো শোনেনি। অরু মাথা নাড়লো, শোনেনি। মাহিন চেঁচিয়ে উঠল, কি বলো, তোমাকে গান শোনায়নি? পৃথিবীতে এমন প্রেমিক আছে নাকি যে নিজের প্রেমিকাকে গান শোনায় না? আরে ওদের বিষয়টা তো ভিন্ন অন্যদের থেকে, দে আর কাজিনস। তাতে কি, কাজিনদের চান্স আরো। এই মামা, এই বেটা চল তাড়াতাড়ি গান গেয়ে শোনা একটা অরুকে। তুমি শুনতে চাও তো অরু? চুপসে গেল অরু। সকলের নজর তার উপর, এমনকি তন্ময়েরও। সেও তাকিয়ে তার রায় জানার জন্য। লজ্জা এখান থেকে অরুর লাফিয়ে উঠে যেতে ইচ্ছা করছে, কিন্তু সে তন্ময়ের মুখে গানও শুনতে চায়। অবশেষে হালকা মাথা দুলালো। মুহূর্তে রিহান তার হাতের গিটার ছুঁড়ে মারে তন্ময়ের দিকে। ইব্রাহিম উৎসাহ দিল। চল শুরু কর। তন্ময় এই গিটার হাতে মাথা নত করে গিটারে টুংটুং শব্দ করছে। অরু ধ্যান বেঁধে তাকিয়ে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। ঠিক কতটা এক্সাইটমেন্ট তার ভিতরে কাজ করছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে কখনো কল্পনা করেনি তন্ময় তার জন্য গাইবে। গম্ভীর তন্ময় কিভাবে কল্পনা করার সাহস সে জীবনেও পায়নি। পরিবেশ শান্তশিষ্ট হয়ে গেল মুহূর্তেই। কোনো শব্দ নেই, সকলে নিশ্চুপ হয়ে রয়েছে, তবে ঠোঁটে মৃদু হাসি। মাহিন আঙ্গুলের সাহায্যে শীষ বাজিয়েছে দুবার। ইব্রাহিম মোবাইলের ক্যামেরা অন করে দিয়েছে। তন্ময়ের ভারী গম্ভীর কণ্ঠে ধীরে শোনা গেল, জাবেদা বেগম সাবিহা রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন, সঙ্গে এগোস্ত এবং পাশে সামান্য আচার দিয়ে। সাবিহা কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ, ঘ্রাণে চারিপাশ মৌ মৌ করছে। হেসে শুধালো, কি এনেছো? খিচুড়ি মনে হচ্ছে। জাবেদা বেগম প্লেট টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিহা উড়ে গিয়ে বসলো চেয়ার পেতে। কোনো মতে এক ঢোক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। জাবেদা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটে পুটে খেতে হয়। সাধারণ একটা খাবারও জাবেদা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিহার পাশে গিয়ে বসেছেন, আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিহা হেসে বলল, কিছু কি বলবে মা? জাবেদা নড়ে চড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছু বলতে এসেছেন। অনেকদিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাচ্ছিলেন, তবে সময় হয়ে উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মুস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব অফিসে আছেন। মুফতি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে। রুবি বান্ধবীদের বাড়িতে। অরু তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউ নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করার। তিনি বললেন, খেয়ে নে, ধীরে সুস্থে বলি। এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিহা ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটায় হাত মুছতে নিয়ে জাবেদা বেগমের সামনে বসলো। চেয়ার পেতে হেসে বলল, দেখি বলো, কি বলার আছে তোমার? জাবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি সিলি মনে হয়। এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়িয়েছিস। তন্ময় ধমক দিতেই কেটে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াতি, আঁচল ধরে ভাইয়া মেরেছে বলে গুনগুন করে চলতি। দেখ সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সে ছোট্ট মেয়েটা আমার কি সুন্দরভাবে
বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ এসে চলেছে সামনে। নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিহা ঠোঁটের স্মিত হাসি থমকে গেল। একসময় এর ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গেছে। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে জাবেদা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা, আমার এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই, বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগে। তোর কথায় তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব না। প্রতিবেশীদের কানাঘুষা সমালোচনা তো চলছেই। আজকাল আত্মীয় স্বজনও মুখের উপর কথা বলছে। এভাবে আর কতদিন? সাবিহা নিশ্চুপ রইল। তার বলার মতো ও কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে অয়নের কল। সাবিহা ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জাবেদা বেগম পুনরায় বললেন, আশরাফুল ভাইয়ের কথা মনে আছে? তোর বাবার বন্ধু, ওই যে আমাদের পাশে বাড়ি থাকতো, বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ড শিফট হয়েছিল না? তারা ফিরে এসেছে। তার ছেলে মুবিনের কথা নিশ্চয়ই মনে আছে। তোরা দুজনে একসঙ্গে খেলেছিস, মনে নেই বুঝি? তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র এবং সুশীল, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে পারফেক্ট। আশরাফুল ভাই প্রস্তাব দিয়েই তোর বাবা সন্তুষ্ট হয়েছে। আমরাও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্যই তোকে তাদের দেখা, তবুও সামনাসামনি দেখে নিবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ তারপর। আমার মনে হয় তোর পছন্দ হবে। মেয়েকে ভাবনা চিন্তা করার সুযোগ দিয়ে জাবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জবিনের স্তব্ধ বিমূঢ় দৃষ্টি রেখে সাবিহা দাঁড়িয়ে থাকলো। নড়ল না বেশ খানিকক্ষণ। পা জোড়া ধরে গিয়েছে, তবু দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সবকিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিহার। কি করবে সে? ভারী পা জোড়া টেনে বিছানায় বসলো। মুখমণ্ডল দুহাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণ একটা মেয়ে সে, বাবা মায়ের পরিবারে দুলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতে কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10:45। অরু তন্ময়ের পেছন পেছন গাড়িতে উঠে বসেছে। এখন তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন। তন্ময় ঘন্টাখানেক আগে কল রিসিভ করে আসছি বলে কেটে দিয়েছে। এখন অবধি আরেকটা কল সে রিসিভ করেনি। সিট বেল্ট বেঁধে অরু গালে দুহাত চেপে ধরলো। গাল গরম, শুধু গাল নয়, ঘাট থেকে সম্পূর্ণ মুখ গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন হবে যে কে জানতো। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর। কি রেখে কি নিয়ে ভাববে দিশে পাচ্ছে না। মনের ভেতর অনেক প্রশ্ন রয়েছে তার। অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোচুরি কেন? সবকিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগের মতে ভাবলেশীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। ওরও পিট করে আর চোখে তাকিয়েছে কয়েকবার। গলায় কথা আটকে আসছে। লজ্জা এবং সংকোচ এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশে কাঁচ নামানো। ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গিয়েছে। শীতে জিবুথুবু খেয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কার্ডিগেন কিছুই আনেনি সঙ্গে। আসলে তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবোল তাবোল চিন্তা মস্তিষ্কে নিয়ে সবকিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতর উষ্ণতা ছিল বিধায় এই শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জড়সড় হয়ে আসছে শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করলো। গাছের পর গাছ চলে গিয়েছে নিমিষে। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠে স্বর শোনা গেল, কাঁচ লাগিয়ে দে। থাক না। অরুর কথার অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাজ উঠিয়ে দিল। অরু সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসলো। ঠোঁট গাল ফুলিয়ে রাখলো। ভ্রুদয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় দু একবার আর চোখে তাকিয়ে দেখলো। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, এমন ঠান্ডা বাতাস আসছে, তবুও তোর আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকেন। আমার গাড়িতে আমি চুপ থাকবো? তো আমাকে বের করে দিবেন? হ্যাঁ, আপনার সাহস আছে? ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা? অরু এই লোকটার উপর চরম বিরক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজ। চোখের সামনে সবকিছু পরিষ্কার, তার ঝকঝকে পকপকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে। তন্ময় তাকে খুব আগে থেকেই পছন্দ করে। তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেল লাইন চড়েনি অরুর জন্য। ফিরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আমার বিশ্বস্ত বন্ধু তন্ময়, দেখে রেখো
কিন্তু তাকে ওপরে একটু গম্ভীর, তবে মনের দিকে তুলে একদম। অবশ্য তুমি এগুলো জানো, তাও বলছি আর কি। জানো তো তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে উঠেছিল, কিন্তু ওরও স্পষ্ট বুঝেছে সে তো বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তো তাকে ভালোবাসে। ওরও পেছনে মাথাটা দুলে চোখ জোড়া বন্ধ করে ফেললো। সেই রাত্রে দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর্যকে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনও স্পষ্ট। কম বেশি প্রতিদিন ভাবতে বসে আদৌ কি তন্ময়ের কথাগুলো সত্যি ছিল? আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা ভালোবাসি। এখনও সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতি কাঁপিয়ে তুলে অরুকে কতটা সাবলীলভাবে বলেছিল। অরুর বিশ্বাস করতে কষ্ট হয়েছে বলে ভুল হবে। এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবোল তাবোল বকেছিল লোকটা, কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনের পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে এবং বুঝতে পারছে সবকিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে। কি হয়েছে? ব্রিজের উপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাকচ করলেও শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক জোড়া কপত কপতি দেখা মিলছে। ছড়িয়ে ছিটে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। অরু একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো। রেলিং ঘেঁষে নিচে তাকালো। জলে স্রোত বয়ে চলেছে, সঙ্গে বইছে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার। বিরক্তভাবে চুলগুলো কানের পেছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে না? তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে। ছোঁয়া দুষ্কর, তবুও মেয়েটার দুরন্তপনা ছুটে না। মহা বিরক্ত হলো। সে টেনে নিতে চাইলো, তবে অরু নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিকে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চারিপাশে নজর বুলালো। কেউই আশেপাশে নেই। নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দুহাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এভাবেই সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছে। ভালো লাগায় আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতে পৃথিবী শূন্য মনে হতে লাগলো। জীবনে আর কিছুই লাগবে না তন্ময় ছাড়া, এমন অনুভূতি হচ্ছে। শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পরপর অনুভব করলো তন্ময়ের হাত তার পিঠে অগোছালো চুলগুলো ঠিক করে দিচ্ছে। যেন অরু স্মিত হাসলো। লজ্জার মাথা খেয়ে কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে? অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দু আঙ্গুলের ফাঁকে। কয়েকবার সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালায়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদে। সাবিহা কল ধরছে না, মেসেজে রিপ্লাই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারিপাশে নজর বুলিয়ে আবারও কল করেছে। এইবার সাবিহা কল রিসিভ করলো। অয়ন অশান্ত সুরে জিজ্ঞাসা করলো, কল ধরছিলেন আছে? সাবিহা নিজেকে সামলে নিয়েছে, তবে কিছুক্ষণ কান্না করেছে বিধায় মুখশ্রী লাল বর্ণে ধারণ করছে। গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুমে ছিলাম। কি হয়েছে? কণ্ঠে এমন শোনাচ্ছে কারো? দেখি ছাদে আসো তো। না, এখন ঘুমোবো, আসতে পারবো না। কি হয়েছে সাবিহা? আমায় কি বলা যায় না? কিছু হলে না বলবো। আচ্ছা, একটুখানের জন্য ছাদে এসো, আমি অপেক্ষা করছি। সাবিহাকে আর কথা বাড়ানোর সুযোগ দিল না। মুহূর্তে কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করে চলেছে। সাবিহার কণ্ঠস্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করেছিল কি, না হলে অমন শোনাবে কেন? সাবিহাকে একবার সামনাসামনি দেখে না নিলে অয়ন অন্তরে শান্তি পাবে না। সাবিহা বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইটস অফ। আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিহার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিহার মুখমণ্ডল দু হাতে তুলে ধরলো চোখের সামনে। গালে আঙ্গুল ঘষে বলে উঠল। কান্না করেছিলে কেন? সাবিহা থমথমে গলায় বলল, এভাবেই। এভাবেই? এভাবেই কাঁদা যায় বুঝে? তাহলে আমিও কি একটু চেষ্টা করব এভাবেই কাঁদার? কি বলো? তুমি কি বলবে বলো, নাহলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিহা ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছন থেকে সাবিহাকে জড়িয়ে ধরলো। একটা সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিহার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দের। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল। সাবিহার অমতে লম্বা ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটি শ্বাস নিল। সেভাবে অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা? আমাকে না বললে আমি কিভাবে জানবো? হুম? অরু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে। তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করলো। বলল তখনকার করা ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেললো। কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করলো। লজ্জায় তখন ভালো মতো দেখতেই পারেনি, শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান অরুর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এইভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগবে এই স্বরে? ভাবতে অরুর ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারি পড়েছে মাস।
আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনও উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুর ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে ঠিক দুপুর 12টায়। অনলাইনে চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজে যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিসে গেলেন না, বরং বাক্সভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিবেন বলে দিব্যি ব্যস্ত পায় ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বাক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিচ্ছেন। এক একজন প্রতিবেশীদের বাড়িতে এভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়ি কেজি হিসেবে যাবে। তিনি এখনই 10 কেজি আলাদা করেছেন। অরুর খুব বাজেভাবে ঠান্ডা লেগে বসেছে। সকাল থেকে টিস্যু ব্যবহার করে ঘর বাড়ি ভরিয়ে ফেলেছে। এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করে জবেদা বেগম তাকে ডেকে বসে, তাই রাতারাতি আর টিস্যুগুলো সরাতে পারেনি, হুড়মুড় করে চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজ পেপারে চোখ রেখে সোফাতে বসতে নিচ্ছিলেন, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর উপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচু বসো না ওখানে, সার দিয়ে টিস্যু দিয়ে অরু আপুর ঘর বাড়ি, সোফা সব কিছু নষ্ট করে। দীপ্তর মাথায় একটা ছোট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে। বিধায় বেচারা চুপ হয়ে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মোস্তফা সাহেব আর বসলেন না, কিঞ্চিত ভুরু কুচকে সোফায় তাকালেন। সবিতা বেগম মিষ্টি নিতে এসে এমত অবস্থা দেখে মেয়েকে বকতে শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর জন্য ওষুধ আনা হয়েছে। আনোয়ার সাহেব মিষ্টির বাক্স গুনছিলেন। গুনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি, ঠান্ডা কমছেই না। আজ যাক, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি ভাইয়া। বাচ্চাদের কীর্তিকলাপে অরু বেশ বিরক্ত এবং লজ্জিত। রেজাল্ট কি এখনো আউট হয়েছে নাকি একবারই কি সব করে বেড়াচ্ছে? এখন যদি সে খারাপ করে, তারপর এই মুখ আর কিভাবে দেখাবে? আনোয়ার সাহেব অত্যন্ত বিশ্বাস অরুর প্রাণে ভয় ডর ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরুর মনে শুধু বাচ্চাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। নাহলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয় না। আপাতত জবেদা বেগম অরুর হাতে কফি ধরিয়ে দিয়েছেন তন্ময়ের জন্য। তন্ময় এখন বাড়িতেই আছে, অফিস যায়নি, কারণ বিকেলে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টা মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকা। অরু বিষয়টা শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় দুদিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা বুকের ভেতর এখনই অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগা চারিপাশে ভিড় জমেছে। অরু রেজাল্ট বেরোবে শুনে সাবিহাও বাড়িতে। তার অফিস না যাবার আরেকটা কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিহার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজের ভাইয়ের কষ্ট দেখে। রেগে সেও তখন বাবার টাকায় চলবে না সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দিবেন না। বাবার সিদ্ধান্তে সাবিহা নারাজ। সে কাজ করতে চায়, মূলত এর জন্য আজ সে বাড়িতেই বাবার মুখোমুখি হয়ে কথা বলবে। অথচ মোস্তফা সাহেব সুযোগ দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময় রুমে এসেছে সে। কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইলস চেক আউট করছিল। সাবিয়াকে দেখতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কি হয়েছে? বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করলো। সাবিয়া বসলো না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটি নিচে কালো হয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। সাবিয়া বলল, তুমি কি ব্যস্ত? না। আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যেতে না করে দিল যে। আমি কথা বলে নেব। ভাইয়া আমি সাবিহার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধাবোধ করছে সে। দুই ভাই বোনের আলাপ আলোচনার মধ্যে হুট করে অরু চলে এলো, তবে ভেতরে ঢুকলো না। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, লুকিয়ে গেল দরজার আড়ালে। শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন। অয়নকে পছন্দ করিস? অরু নড়ে চড়ে দাঁড়ালো, ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির পর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিহার জবাব এলো না। সে ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে অরু চোখ জোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথা সত্য? সাবিহার অয়ন অরুর মস্তিষ্কে সবকিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ, কিন্তু বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি বলবো? কথা বলবো নাকি আরো সময় লাগবে? অয়ন তন্ময় কিঞ্চিত বুড়ো কুচকে বলল, অয়নকে বলেছিস? না। জানিয়ে দেখ, তুই তো একা সবকিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হবে। আজ বাদে কাল তোকে দেখতে আসবে, বাবার কথাবার্তায় বোঝা যাচ্ছে। দেখতে এসে আংটি বদল করে নেবেন। ভাইয়া আমি জানি অয়ন ভালো ছেলে, খুব মেধাবী অ্যান্ড হার্ডওয়ার্কিং গাই। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে, অবস্থা আরো উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না, বুঝতে পারছিস? সাবিহা, তুই কি শিওর? আর ইউ? অয়ন এখনো ইম্যাচিওর, আনঅ্যাডাল্ট। ভালোভাবে ভেবে নিয়েছিস? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। খুব সময় নিয়ে বলল,
আমি ওকে ভালোবাসি। কিছুক্ষণ তন্ময় নিশ্চুপ থাকলো, সাবিহাকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখ, সিচুয়েশন ওকে হ্যান্ডেল করতে হবে। সাবিহা মাথা দোলালো, আলগোছে বেরিয়ে পড়লো। ওরু নিজের রুমে ঢুকে গিয়েছে দৌড়ে। সাবিহাকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়লো। সে কি খুশি হবে নাকি অবাক? অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর, তেমন চলাফেরা এবং ব্যবহার সবকিছুই দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। ওরুর ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকে ওদের দুজনার ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে এলো। যেমন ২-১ বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ বাঙ্ক দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিহাকেই দেখছে। তারপর সিলেট গিয়েছিল যে তখনও প্রায়শই লক্ষ্য করছিল সাবিহা সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি, তাই বুঝতে পারেনি। তবে এখন যখন কাহিনী খোলাসা হয়েছে, সবকিছু তার চোখে রোমান্টিক এবং প্রেমময়। ওরু কফির মগ হাতে উকিঝুঁকি মারছে, কেউ নেই। যেমন মাত্রই এসেছে তেমন ভান ধরে বেরিয়ে পড়ল। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে দরজার সামনে, যেন ওরুর জন্য অপেক্ষা করছে। ফাইলের একটা পৃষ্ঠা পাল্টে প্রশ্ন করলো, মাত্র এলি? হুম। আমি তো দেখলাম তুই কান পেতে দাঁড়িয়েছিলি। ওরু নাক কুচকে বসলো। দেখে ফেলেছে, এর জন্য এমন হাবভাব নিয়ে রেখেছে। ওরু বিরক্ত সুরে বলল, আমি শুনতে চাইনি। ওরু কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করলো কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিকে তাকিয়ে রইল। এখন কি কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিকে তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। ওরু পেছন পেছন গেল, কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীর স্বরে প্রশ্ন করলো। সাবিহা আপু আর অয়ন ভাইয়া কি সত্যিই প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সে ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে ওরুর দিকে তাকিয়ে রইল। জবাব না পেয়ে ওরু বলল, আমি কাউকে বলবো না। সত্যি বলেন না, তারা প্রেম করছে কি? আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো হেব্বি পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রীর সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। ভ্রুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক দিতে নিয়ে দিল না। গম্ভীর স্বরে শুধালো, ওরু তাই বুঝি? আপনার ভালো লাগে না? লাগে না? পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে? আশ্চর্য। কক্ষ জুড়ে পাইচারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনস্ট্রাকশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে ওরু জিজ্ঞাসা করলো, আজ চট্টগ্রাম যাবেন? হুম। চট্টগ্রাম অনেক সুন্দর, তাই না? হুম। আমি কখনো যাইনি। হুম। ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসব। হুম। আপনার সাথে আমাকে নিবেন? হুম। কি? ওরু খুশিতে গদগদ হয়ে উঠল। শেষের কি শব্দটি যেন শোনেনি। সত্যি নিবেন? না, সারাদিন মাথায় কি চলে তোর? শুধু আজগুবি। ধর কফিটা গরম করে নিয়ে আয়। অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডল অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো বারান্দার দিকে। তারপর হনহনিয়ে বেরিয়ে পড়লো। আজ সে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবেই যাবে। লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু সে যাবেই যাবে। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল। পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটটা টান মেরে চলেছে। হুট করেই বলল, দোস্ত, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাব। অয়ন থমকে গেল। ভ্রু কুচকে তাকিয়ে বলল। কি? সৌভিক অয়নের কাঁধ থাপড়ে বলল, বেটা, প্রেম এমন বাধা না আসলে হয় নাকি? আর তুই তো একটা চেপ যে পরির পিছনে ছুটছিস। অমন পরি দূরতে গেলে সেকা একটু খাইতেই হয়। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিকে ঘুরল। তার কপাল এখনো মারাত্মক কুচকে। সৌভিকও নড়ে চড়ে দাঁড়ালো। দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাব বুঝে গেল। এই বুকার বাচ্চা কিছু জানে না, এখন জানানো ঠিক হবে? অয়ন জিজ্ঞাসা করলো। কি হয়েছে খুলে বলো। সৌভিক সতর্কতার সহিত বলল, সাবিয়ার পরশু দেখতে এসছে পাত্রপক্ষ। তুই জানিস না দোস্ত, আমার থেকে শুনলাম সেদিন এঙ্গেজমেন্ট হয়ে যাব। অয়নকে স্তব্ধ দেখালো। তার চাহনি জ্বলন্ত অগ্নির ন্যায়। সৌভিক ছোট ঢোক গিলে বলল, দোস্ত, আমি সত্যি কইতেছি। অরুর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে। সে জিপিএ 5 পেয়েছে। অরু সবসময় দুর্দান্ত রেজাল্ট করে এসেছে, এবারও ভিন্ন নয়। সবগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট। আনোয়ার সাহেব আরও প্রফুল্লতে মিষ্টি বিতরণ করছেন। হাসি মুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই অরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটা ইচ্ছে পূরণ করে, যা চায় তাই দেওয়া হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন। কি চাই? অরু সঙ্গে সঙ্গে বলল, যা চাই দিবে? হুম। আমি চট্টগ্রাম যেতে চাই চাচ্চু। আচ্ছা যেও,
সবাই মিলে। আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্কের চোখে তাকালেন অরুর পানে। আজ তো তন্ময় চট্টগ্রামে যাবে, তার মানে হুট করে তার চোখ গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে পিতা পুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আর একটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসলো। তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে হাতে কফির মগ, একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন নির্জন চারিপাশ কোলাহল নেই, প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে হুড়মুড়িয়ে, বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিয়ে শান্ত হয়ে পড়ছে, আবার হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলো এই শান্ত অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে, হরেক রকম ফুলের সমারোহ একত্রে, তাদের দোলানো আকৃতি দেখতে অসম্ভব আকর্ষণীয়। মোস্তফা সাহেব তন্ময়ের পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে ইতিমধ্যে গলা খাকড়ি দিয়েছেন কয়েকবার, পিঠে দুহাত পেঁচিয়ে ছোট করে কেসে উঠলেন, যেমন কিছু বলতে চলেছেন, এবং বললেন গম্ভীর স্বরে, ওকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিলে এই মেয়ে এখনো কিভাবে যাওয়ার জন্য জেদ করে ধরে থাকতে হ্যাঁ? তন্ময়ের গলার স্বর অস্বাভাবিক শান্ত। দিয়েছিলাম তো। অপরদিকে মোস্তফা সাহেব ছেলের শান্ত স্বরে অশান্ত হয়ে উঠছেন। তুমি ধমক দিয়েছ আর ও এখনো যেতে চাচ্ছে। অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলেও ও এত দূর আসার সাহসই পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে নিবে না সঙ্গে, ব্যাস। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।